সেদিন যত বাড়বে প্রফিট তত বেশি হবে। হয়েছে? কার কার হয়েছে? 9 হয়েছে? 9.3। পিছনে আপনাদের কার কত আসছে? কত আসে? 9.39 মানে 9.4 ধরা যায়, বা 397, 9.4। কত নাম্বার এটা? 11। তো ডুবুরি বলছিল কত? কলাটা ঠিক? না, 80 অনেক পার্থক্য। 9.4 আর 9.9 অনেক পার্থক্য। মানে 0.4, তো 0.4 ইন্টু তোমার হচ্ছে হলো 0.4 ইন্টু 1 মিটার হচ্ছে কত ফিট? 3.3 ফিট। 0.4 ইন্টু 3.3 ফিট তোমার কত ফিট? 1.32 ফিট কম বেশি। অনেক অনেক পার্থক্য। তাহলে এই টপিকের উপর হচ্ছে হলো আর ম্যাথ সলভ করা, আপনারা সলভ করবেন। তবে আমি হচ্ছে কাজ ফিক্স করে দিচ্ছি যে ইনশাল্লাহ কালকের মধ্যে কি করব, কালকের মধ্যে হচ্ছে গ্রুপে হচ্ছে এটা এই শীটের মানে এই আমাদের যে টপিক ছিল রিলেটেড সবগুলো আনসার দিয়ে দিব। ওখানে ওখানে পাশে আনসার সহ থাকবে, আপনারা হিট দেখে দেখে কি করবেন, ওটা দেখে দেখে বারবার তো আর মানে মোবাইল বা পিসি দেখা সম্ভব না। একবারে কি করবেন, শিটের মধ্যে লিখে ফেলবেন, লিখে দেওয়ার পর হচ্ছে যেটা যেটা প্র্যাকটিস করা দরকার মনে করেন এটা করবেন। এবার আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে আমরা শিখছিলাম যে পিভি ইকুয়াল টু কি? এনআরটি। পিভি ইকুয়াল টু এটা কি সূত্র বলেন তো দেখি? যেটা বলছিলাম যে এটা অনেক কাজে লাগবে, ইভেন আপনাদের কেমিস্ট্রি টিচার পাশেও আছে এখানে। আজকে যারা কেমিস্ট্রি ক্লাস করেন তারা তারা জিজ্ঞাসা করবেন যে এই সূত্র কেমন কি কাজে লাগে কেমিস্ট্রিতে। ওকে, তাহলে আর ভালো লাগবে। এই সূত্রের নাম কি? আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। কি সমীকরণ বলেন? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো এখন দেখেন আদর্শ গ্যাস শব্দটা কিন্তু একটা জানেন একটা ধারণা মাত্র। বাস্তবে কিন্তু আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই, বুঝলেন নাই? বাস্তবে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই, এটা একটা কি বলেন তো, ধারণা মাত্র। একটু খেয়াল করে কথা শুনেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন আপনারা পরীক্ষার আগের দিন রাত্রে পড়েন না? কথা বলেন। পরীক্ষার আগের দিন রাত্রে পড়েন, এখনো পড়েন? পরীক্ষার আগের দিন বা আগের দিন রাত্রে বা ওই সময় যে গ্যাপ গুলো থাকে ওই সময় যে পড়ান অন্য সময় পড়েন? পড়েন? বরঞ্চ ওই সময় কি পড়েন, একটা আদর্শ স্টুডেন্টের মতো পড়েন। তার মানে আপনার মনে করেন যে আপনার যদি এইভাবে চিন্তা করে দিই, মনে করেন 6 মাস, 6 মাসে পরীক্ষা হচ্ছে কয় মাস? মনে করেন যে হয়তো 15 দিন লাগবে। 15 দিনের মধ্যে তাহলে আপনি পড়তেছে কয়দিন? হয়তো মনে করেন 10 দিন পড়তেছেন। তাহলে 6 মাসে কতদিন হয়? 6 মাসে হচ্ছে হলো যে আপনি 30 দিন ধরে কত হয়? 180 দিন। এই 180 দিনের মধ্যে 10 দিন আপনি আদর্শ স্টুডেন্ট, আর 170 দিন হচ্ছে হলো কি অনাদর্শ স্টুডেন্ট, তাই তো? তার মানে আপনি কিছু কিছু মানে তার মানে হচ্ছে হলো যে ঠিক ব্যাপারটা ওটা এরকম যে আপনি কিছু সময় একদম হচ্ছে হলো আইডিয়াল স্টুডেন্ট হয়ে গেছেন, একদম সিরিয়াসলি পড়াশোনা করতেছেন। বাট ওটাও কিন্তু আসলে পুরোপুরি আদর্শ স্টুডেন্ট মিন করে না যে আপনি হচ্ছে হলো যে ওই মানে মানে ওই সময় ফুল টাইম পড়তেছেন, অন্য সময় নর্মালি পড়তেছেন, তার মানে আপনি আদর্শ স্টুডেন্ট তা না। আর একটা উদাহরণ দিই। যেমন দেখেন আমাদের জন্য আমাদের জন্য হচ্ছে আদর্শ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একটা মানুষ যতই ভালো হওয়ার চেষ্টা করুক, যতই চেষ্টা করুক, ওই পর্যায়ে কি যেতে পারবে? মানে ওটা ধারো কাছে যেতে পারবে না। কিন্তু সে হচ্ছে হলো চেষ্টা করে করে কি ভালো হওয়ার চেষ্টা করতে পারে নিজেকে। তো উনার উনার যে মডেল, এটা হচ্ছে একটা আইডিয়াল মডেল, মানে উনার মতো কেউ হতে পারবে না। তো নর্মাল যে গ্যাস গুলো থাকে, কথা ভালো করে শুনেন, কেমিস্ট্রি পড়া হয়ে যাচ্ছে কিন্তু। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন যে গ্যাস গুলো আছে এগুলোকে বাস্তব গ্যাস বলে। বাস্তব গ্যাস মানে, বাস্তব গ্যাস হচ্ছে কি, যে গ্যাসগুলো বাস্তবে পাওয়া যায় সেগুলোকে কি বলে? বাস্তব গ্যাস বলে। এখন এই
এই তার মানে কি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যে গ্যাসগুলো আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড, এরা কি আদর্শ গ্যাস হতে পারে না? এরা স্পেশাল কন্ডিশনে হয়, অতি উচ্চ তাপমাত্রায় এবং অতি নিম্ন চাপে। কি অবস্থায় বলেন? উচ্চ তাপমাত্রায় আর অতি নিম্ন চাপে। আপনার যদি কোনো মনে করেন টেনশন নাই, ঠিক আছে, কিন্তু আপনার অনেক এনার্জি আছে, এখন আপনি অনেক কিছু করতে পারবেন, তাই না? করতে পারবেন। এই অবস্থায় কি করে বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আদর্শ গ্যাস একটা হচ্ছে কি একটা ধারণা মাত্র, কিন্তু কোনো গ্যাস আসলে কি বাস্তবে কোনো আদর্শ গ্যাস বলতে কিছু কি নাই। তো যাই হোক, আমরা এটা নিয়ে পরে আরো বিস্তারিত কথা বলবো। পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। পিটা কি বলেন তো? চাপ। ডিটা হচ্ছে কি আয়তন। এন হচ্ছে কি মূল সংখ্যা। আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক অথবা সার্বজনীন গ্যাস ধ্রুবক। টিটা হচ্ছে কি তাপমাত্রা। কি তাপমাত্রা? পরম তাপমাত্রা অথবা কেলভিন তাপমাত্রা। দেখেন আগের সূত্র যেটা ছিল সেখানে এরকম ছিল, P1 V1 ডিভাইড বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইড বাই কি T2। বাম পাশে T ছিল, ডান পাশেও ছিল আয়তন, বাম পাশে ডান পাশে তাপমাত্রা দুই পাশে ছিল। বাট তাপমাত্রা হচ্ছে পরম তাপমাত্রা। তাপমাত্রা যখন রূপান্তর করতে হয় সেলসিয়াস থেকে কেলভিনে যোগ করতে হয়, এই জন্য তাপমাত্রা সবসময় কেলভিনে নিতে হবে। কিন্তু অন্যান্য যে এককগুলো আছে সেগুলো যদি এটা অ্যাটমসফিয়ার থাকে, এটা অ্যাটমসফিয়ার থাকলেই চলবে। এটা প্যাসকেল, তাহলে এটা প্যাসকেল হলে চলবে। এটা 9% মিটার স্কয়ার, তাহলে এটা 9% মিটার স্কয়ার হলে চলবে। কারণ এই রূপান্তরগুলো হচ্ছে হলো গুণ অথবা ভাগ। তো যে সমস্ত রূপান্তরগুলো গুণ ভাগ করতে হয় তাদের উভয় পক্ষে সেম জিনিস গুণ করতে হবে অথবা সেম জিনিস ভাগ করতে হবে, সেজন্য সমস্যা নেই। সমস্যা কোন জায়গায় বলেন? তাপমাত্রা নিয়ে। কারণ তাপমাত্রা সেলসিয়াস থেকে কেলভিনে কি করতে হয়? 273 কি করতে হয়? যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। এই জন্য তাপমাত্রা অবশ্যই কি করতে হবে? কেলভিনে নিতেই হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এখানে দেখেন চাপ বাম পাশে আছে ডান পাশে আছে। দেখেন এই যে কথাগুলো বলতেছি এটা শুধুমাত্র যে আপনার ফিজিক্স, আপনি যে কোনো ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, ম্যাথ বলেন, অন্যান্য জায়গাতে আপনার অনেক কাজে লাগবে। যে এখন যে কথাগুলো বলা হচ্ছে, যখন একটা সূত্রের যে সমস্ত রাশিগুলো থাকে এই রাশিগুলো যদি দুই পাশে না থাকে তখন আপনাকে একটা সার্বজনীন এককে যেতে হবে। এই কথাটা এই সূত্রের জন্য না, যত সূত্র আছে সবগুলো সূত্রের জন্য প্রযোজ্য। এই কথাগুলো বারবার আসবে। পি বাম পাশে আছে ডান পাশে নাই, বি দেখেন সবগুলো একবার একবার করে আছে, কোনটা কিন্তু রিপিটেড নাই। এখানে চাপ দুই পাশে আছে, আয়তন দুই পাশে আছে, তাপমাত্রা দুই পাশে আছে। এগুলোর ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে। আপনাকে সুনির্দিষ্ট কোনো এককে যাওয়া লাগবে না, মানে এসআই অথবা সিজিএস অথবা লিটার অ্যাটমসফিয়ার একক বলে একটা শিখছিলাম, ওটাতে যাওয়া লাগবে না। কিন্তু যখন যখন আপনার হচ্ছে হলো কি যে এখানে যে রাশিগুলো আছে এই রাশিগুলা কি এক মানে বাম পাশে আছে ডান পাশে না, এক এক প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, তখনই আমাদের যে কাজটা করতে হবে সেটা কি বলেন তো? তখন হচ্ছে হলো সবগুলাকে একটা নির্দিষ্ট এককে নিয়ে আসতে হবে, সেটা এসআই অথবা সিজিএস অথবা হচ্ছে হলো লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার আন্তর্জাতিক কোনো একক না, এটা শুধুমাত্র কার জন্য হিসাব করা হয়? এই যে ভুলে গেছেন, গ্যাসের জন্য। কার জন্য? গ্যাস। কারণ গ্যাস বলতে গ্যাসের আয়তনটা আমরা কিসে প্রকাশ করি? লিটারে। আর চাপটা হিসাব করা হয় কিসে? অ্যাটমসফিয়ারে। এই জন্য শুধুমাত্র গ্যাসের জন্য স্পেশালি কি হিসাব করা হয়? লিটার অ্যাটমসফিয়ার একটা একক হিসাব করা হয়। এই টাইপের ম্যাথ দেখা যায় আপনি যদি বুয়েটের কোশ্চেন কাটেন প্রতি বছর একটা পাবেন। অন এভারেজ প্রতি বছর একটা কোশ্চেন পাবেন। এই শুধু পিভি ইকুয়াল টু এনআরটি থেকে, আদার ফিজিক্স অর কেমিস্ট্রি থেকে আসছে। তার কারণ একমাত্র কারণ হচ্ছে এরকম, সেখানে ইউনিট কনভার্সন একক রূপান্তরের কিছু বিষয় থাকে যারা সবাই করতে পারে না, বেসিক্যালি ক্লিয়ার থাকে না। এখানে এখানে কোশ্চেন পাবেনই আপনি প্রত্যেক বছর। দেখেন এখান থেকে এই সূত্র থেকে আমরা আরো কিছু বলতে পারি যে মূল সংখ্যা আপনারা জানেন, ভর ডিভাইড বা আণবিক বল না, এটা জানেন নাকি? 19 অনেক পরে আসছে। দেখেন আপনি মনে করেন জানেন না, সমস্যা নাই। আমরা বলি কি এক মোল অক্সিজেন হচ্ছে কত গ্রাম বলেন তো? কত গ্রাম? কত? কত? 32 গ্রাম। তারপরে হচ্ছে হলো এখন যদি আপনাকে বলে 64 গ্রাম অক্সিজেন, তার মানে কত মোল আছে আপনি বলেন? কয় মোল? কি বলে এক মোল? 2 মোল। তা এখন এই যে দেখেন দুইটা কিভাবে আসছে, এটা ঐকিক নিয়মের মতো। একটা কলমের দাম 5 টাকা, তো 12টা কলমের দাম কত? 60 টাকা। এখন আপনি যদি খিলগা বাজারে পাইকারি রেটে কিনেন তাহলে আর ঐকিক নিয়ম খাটবে না, সেখানে দেখা যাবে যে আপনার 12টা হতে 55 টাকা রাখছে, ওটা আলাদা হিসাব। ওটা পাইকারি রেটে গেছে, আপনি ডিসকাউন্ট পাবেন। নর্মালি ঐকিক নিয়মটা কিরকম, যে এক মন হচ্ছে 32 গ্রাম, সুতরাং 2 মোল কত? 64 গ্রাম। এই 64 থেকে আমরা 2 মোল কিভাবে পেলাম দেখেন, এখানে ভর দেওয়া আছে কত? 64। আণবিক ভর কত? 32।
তাহলে এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে কি আণবিক ভর, ভাগ করে কত আসে? 2 আসে। আর এই 2 টা হচ্ছে হলো n মোল সংখ্যা। এটা কোনো সূত্র না, এটা হচ্ছে হলো জাস্ট নরমাল কলাম কেনা বেচার মতো। একটা কলামের দাম 5 টাকা, দুইটা কলামের দাম কত? 10 টাকা, তিনটা কলামের দাম কত? 15 টাকা। আপনারা আমার কথা বুঝতেছেন? 1 মোল হাইড্রোজেন কত গ্রাম বলেন তো? কত? 2 গ্রাম। তো এখন যদি আপনাকে হচ্ছে যদি হচ্ছে হলো যে 24 গ্রাম হাইড্রোজেন দেয়, তার মানে কত মোল আছে? 12 মোল। কত মোল? 12 মোল। বা কিভাবে আসছে? যে ভর আছে এখানে দেওয়া আছে কত? 24। আর হাইড্রোজেনের 1 মোল কত? 2। হাইড্রোজেনের 1 মোল কত? 2। এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে কি ভর? আণবিক ভর। কি আসলো? 12। আর 12 হচ্ছে কি? মূল সংখ্যা। এটা জাস্ট ঐকিক নিয়ম। n equal to m divided by n। বলেন দেখি আণবিক ভরের একক কি? আণবিক ভরের কোনো একক আছে? আছে? না, আছে। আণবিক ভরের একক আছে। এখানে কাহিনী আছে, আপনারা একটু লিখে নেন। আণবিক ভরের একক আছে আবার নাইও। আণবিক ভরের একক আছে আবার নাইও। খুব ইন্টারেস্টিং বিষয়। দেখেন আসতেছে, আপনারা হচ্ছে আগে লেখেন, এটা বলতেছি। শেষ লেখা। দেখি আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, দেখেন আপনাদের কেমিস্ট্রি স্যার আরো ভালো করে বুঝাবে। তারপর যেতে এখানে আসতেছে, আমি আপনাদের একটু টেস্ট করি। সোডিয়ামের হচ্ছে হলো 1 মোল কত? 23 গ্রাম। তাহলে সোডিয়ামের 1 মোল 23 গ্রাম দ্বারা কি বুঝেন? কি বুঝেন বলেন তো? একজন দাঁড়াই বলেন। একজন দাঁড়ান, দাঁড়ান, দাঁড়াই বলেন। বলেন। না, দাঁড়াই বলতে হবে। ভুল হোক সমস্যা নাই। ভুল হোক সমস্যা নাই, কিন্তু বলার প্র্যাকটিস করতে হবে। বলেন, একজন দাঁড়ান, সাহস করে দাঁড়ান, বলেন। সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। আবার সোডিয়ামের 1 মোল হচ্ছে 23 গ্রাম। দুইটার মধ্যে পার্থক্যটা কি? দেখেন আপনারা হচ্ছে জানেন না, মানে বেসিক গুলা কত কত শিখছেন, ভুলে গেছেন, বা বোঝার চেষ্টা করেন নাই, অথবা বুঝেন না, মানে কিছু না একটা গ্যাপ তো রয়ে গেছে। সেটা কি গ্যাপ আছে এটা আমি জানি না, আপনারা ভালো করে জানেন। আমি একবার রিভিউ করে দিই। সোডিয়ামের পারমাণবিক ভর 23, মানে হচ্ছে একটা সোডিয়ামের পরমাণু একটা হাইড্রোজেনের পরমাণু থেকে 23 গুণ ভারী। শেষ। আর 1 মোল সোডিয়াম 23 গ্রাম মানে হচ্ছে হলো অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই পরিমাণ সোডিয়াম পরমাণু জমা করলে 23 গ্রাম হবে। পার্থক্য বুঝছেন না বুঝেন নাই? এখন আণবিক ভর বা পারমাণবিক ভরের কোনো একক নাই, এখন আপনারা পাইছেন না, কারণ দুইটা ভরের অনুপাত না। সালফিউরিক অ্যাসিডের 1 মোল কত? 98 গ্রাম। জানেন তো সবাই? তাহলে কি বুঝে গেল? সালফিউরিক অ্যাসিডের অণু যেটা আছে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান পরিমাণ অণু জমা করলে 98 গ্রাম হবে। এটা তো ক্লিয়ার। তাহলে এখন আণবিক ভর 98, এটা দ্বারা কি বোঝায়? সালফিউরিক অ্যাসিডের একটা অণু হাইড্রোজেনের একটা পরমাণু হচ্ছে 98 গুণ ভারী। দুইটা কিন্তু পার্থক্য দুই রকম। এই জন্য আণবিক ভরের একক হয় না, পারমাণবিক ভরের কোনো একক হয় না। কেন? ওই যে ওই অণুটার বা ওই পরমাণুর একটার ভর ডিভাইড বাই হাইড্রোজেনের একটার ভর, দুইটা ভরের অনুপাত একক থাকবে? নাই। কিন্তু আবার একক আছে। আবার একক কি? আছে। আপনি সংখ্যা অনুযায়ী যদি আগান তাহলে একক নাই। আবার যদি অঙ্ক করেন তাহলে একক আছে। আচ্ছা, এই n যেটা হিসাব করি আমরা, আপনারা করে আসছেন, n এর একক কি বলেন তো? করে আসছেন, আপনাদের আর এর মান বের করছেন কত? মোল। তাহলে আমরা n ইকুয়াল টু হচ্ছে m ডিভাইড বাই n। m ইকুয়াল টু কত? m ডিভাইড বাই কি? n। m কি বলেন? কথা বলে না।
ভরের একক যদি গ্রাম ধরি, এন সবসময় মূল, তাহলে এম এর একক আছে নাকি নাই? আছে। এই যে এম এর একটা একক আছে, গ্রাম পার মোল। লিখে নিয়ে একক লিখবো অঙ্ক করার সময়। কি সময়? অঙ্ক করার সময়। যেন সংখ্যাটা এভাবে আসছে। সংখ্যাটা আসছে কিভাবে? যে অক্সিজেনের আণবিক এক মোল হচ্ছে কত? 32 গ্রাম। কি বুঝায়? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান পরিমাণ অক্সিজেন অণু জমা করলে কি হবে? 32 গ্রাম হবে। আর অক্সিজেনের আণবিক ভর 32 কি বুঝায়? অক্সিজেনের একটা অণু হাইড্রোজেনের একটা অণু থেকে কি? হাইড্রোজেন অণু না, হাইড্রোজেনের পরমাণু থেকে কি? 32 গুণ কি? ভারী। খেয়াল রাখবেন, আণবিক ভর হোক পারমাণবিক ভর হোক, উভয় ক্ষেত্রে কি করা হয়? হাইড্রোজেনের একটা পরমাণুর সাথে তুলনা করা হয়। কার সাথে? পরমাণুর সাথে। ব্যাপারটা এরকম না যে সালফারিক অ্যাসিডের আণবিক ভর 98, তার মানে সালফারিক অ্যাসিডের একটা অণুর ভর হাইড্রোজেনের একটা অণুর ভরের 98, এটা ভুল। আণবিক ভর হোক অথবা পারমাণবিক ভর হোক, উভয় ক্ষেত্রে হিসাব করা হাইড্রোজেনের কি? একটা পরমাণুর ভরের সাথে। তাই আপনার কথা বুঝছেন? কথাগুলো যদি ভুলে যান, রেকর্ড তো আছে, পরে ওখান থেকে আবার ভালো করে রেকর্ডটা লিখে নিন। গ্রুপে লিংক দেওয়া আছে, ওখান থেকে কথাগুলো লিখে নিন, মনে থাকবে। তাহলে এখন আপনারা বলেন, সমীকরণ থেকে বলেন একক আছে নাকি নাই? আছে। তাহলে কখন ইউজ করবো? ম্যাথ করার সময়। কোথায়? ম্যাথ করার সময়। খেয়াল রাখবো, কিছু কিছু একক আছে সার্বজনীন। তার মধ্যে একটা বলছিলাম কি বলেন তো? একটা কি বলছি? তাপমাত্রা। সিজিএস হোক, এফপিএস হোক, তারপরে হচ্ছে হলো কি লিটার অ্যাটমসফিয়ার হোক, সব এককে তাপমাত্রা কেলভিন। কি বলেন তো? কেলভিন। আরেকটা বলছি, সেটা কি? তাহলে ভুলে যান কেন? মোল। একটা হচ্ছে কি? মোল। যেমন ভর হচ্ছে হলো এসআই তে কেজি, সিজিএস এ কত? গ্রাম, এফপিএস এ করতে বললে কি হবে? পাউন্ড। আবার আরেকটা আছে, সেটা কি? টাইম। টাইম সিজিএস ও কি? সেকেন্ড। এসআই তেও কি? সেকেন্ড। এফপিএস ও কি? সেকেন্ড। কটা বললাম বলেন তো? তিনটা। একটা হলো তাপমাত্রা, একটা কি? টাইম, আর একটা হচ্ছে কি? মূল সংখ্যা। এগুলো সব এককে কি? সব এককে একই। একই। এটা হচ্ছে কেলভিন, এটা হচ্ছে কি? মোল, এটা হচ্ছে হলো কি? সেকেন্ড। ভালো করে লিখে রাখ। শুধু লিখবেন না, একটু মনে রাখার চেষ্টা করবেন। সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি, দেখেন প্রত্যেক ক্লাসের আগে আপনারা যেটা করবেন, অ্যাটলিস্ট 5 মিনিট হলো দেখে আসেন যে লাস্ট ক্লাসটা কি পড়াইছে, একটু রিভিশন দিয়ে আসে। এর মধ্যে ইম্পর্টেন্ট যে কথাগুলো থাকে, এগুলো দরকার হলে ইম্পর্টেন্ট টপিকগুলোর কথাগুলো একটু লিখে আবার নিয়ে আসবে। এখন আদর্শ গ্যাস সমীকরণের কি কাজ? আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কোন একটা গ্যাস কি গ্যাস সেটা বের করতে পারি কিভাবে? দেখেন, আমরা এখানে আণবিক ভর বের করতে পারি না? এই যে m ইকুয়াল টু হচ্ছে কত? mRT ডিভাইড বাই কত বলেন? পিভি লিখতে পারি কিনা? তাহলে এই সমস্ত মানগুলা গ্যাসের ভর, m হচ্ছে গ্যাসের ভর, মোলার গ্যাস দেব, পরম তাপমাত্রা, চাপ, আয়তন, এগুলো বসে m বের করব। m যদি আসে মনে করেন 28, তখন বুঝবেন এটা কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। যদি 71 আসে m, তাহলে কি বুঝবো? ক্লোরিন গ্যাস। যদি 44 আসে, তাহলে কি বুঝবো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আপনারা পারেন কিন্তু বলতে পারতেছেন না, কাহিনী কি? আর কি কাজে লাগে? কি কাজে লাগে? এই যে দেখেন, আরেকটা হচ্ছে গ্যাসের ঘনত্ব বের করা যায়। কি বের করা যায়? ঘনত্ব। দেখেন, পি ইকুয়াল টু যদি লিখি এম বাই ভি ইন্টু আর টি ডিভাইড বাই এম, লেখা যাবে? না বুঝলে বলিয়েন। এই যে পি থাকলো আর ভি টা এবারে চলে আসলো, তো এম বাই ভি এটা আলাদা করে কেন লিখলাম বলেন তো? ভর বাই আয়তন মানে কি? রো। ঘনত্ব। ভর বাই আয়তন মানে কি? তো ফিজিক্সে রো লেখে, আবার যদি আপনি ডিও লেখেন, ডেনসিটি তো ডি লিখলো কি নাই? সমস্যা নাই, রো লিখতে পারেন, ডিও লিখতে পারেন। এবার বলেন রো ইকুয়াল টু কত? পিএম ডিভাইড বাই কি? আরটি। এটা হচ্ছে সূত্র, ঘনত্বের সূত্র। এটাকে ডি দিয়ে লেখা হয়, ডি ছোট হাতের ডি অথবা বড় হাতের ডি। পিএম ডিভাইড বাই হচ্ছে হলো কি? আরটি। ভর বাই আয়তন মানে ঘনত্ব। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণের দুইটা ব্যবহার পেলাম। একটা কি বলেন তো? গ্যাসের আণবিক ভর বের করা যায়, এবং সেই আণবিক ভর দেখে আমরা একটা আইডিয়া করতে পারবো যে ওই গ্যাসটা আসলে কি হতে পারে। দুই নাম্বারটা কি বলেন তো? গ্যাসে কি বের করা যায়? ঘনত্ব বের করা যায়। কি বের করা যায়? ঘনত্ব বের করা যায়। আজকে এটুকুই থাকুক, একটু দেখে আসবেন। হ্যাঁ, আগে দেখে আসবেন, আর যেটা বললাম প্র্যাকটিস করে ফেলবেন। ওই যে যেগুলো আনসার শিট কালকে ইনশাল্লাহ দিয়ে দিব। আনসার শিট মানে এগুলা শুধু আনসারটা, না পারলে ক্লাসে ইনশাল্লাহ পরে সোমবার আবার দেখাবেন।